কলকাতা আনন্দের নগরী। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী। প্রায় 1480 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। 300 বছরেরও বেশি পুরনো ইতিহাসে সমৃদ্ধ কলকাতা নগরী নাকি প্রতিষ্ঠিত হয়েছিল জব চার্নক নামে এক জনৈক ইংরেজ সওদাগরের হাতে। যদিও এই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বৃদ্ধি এবং সুদৃঢ় করবার জন্য সেদিন এই ইংরেজ হুগলি পাড়ের এক জলাভূমিতে যে বসতি স্থাপন করেছিলেন, কালে কালে তা আজকের সুবিশাল মেট্রোপলিটন সিটি কলকাতা। কিন্তু আজ থেকে প্রায় 350 বছর আগে একজন ব্রিটিশ বেনিয়া কিভাবে এই উপমহাদেশের এক অজপাড়াগায় এসে আস্তানা গাড়লেন, ধীরে ধীরে স্থাপন করলেন একটি শহর যা পরবর্তীকালে হয়ে উঠল উপমহাদেশের রাজধানী শহর। আজকের ভিডিওতে আপনাদের বলবো সেই ইংরেজ বণিক জব চার্নকের বর্ণময় জীবন বৃত্তান্ত। জব চার্নকের পূর্বপুরুষরা ছিলেন ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা। 16 শতকে চার্নক বংশের একটি অংশ লন্ডনে, আরেকটি বংশ বেডফোর্ডশায়ারে বসবাস শুরু করেন। জব চার্নকের পিতা রিচার্ড চার্নক লন্ডনের বাসিন্দা ছিলেন, তবে বেডফোর্ডশায়ারের পারিবারিক সম্পত্তিতেও তার মালিকানা ছিল। জব চার্নক ঠিক কত সালে জন্মেছিলেন তা নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আসলে চার্নকের প্রাথমিক জীবন নিয়ে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি ঐতিহাসিকরা। তার জন্মসাল আনুমানিক 1631 হতে পারে। চার্নকের মায়ের মৃত্যু কখন হয় তা নিয়েও ঐতিহাসিকরা কিছু জানাতে পারেননি। তবে যেহেতু রিচার্ড চার্নক তার উইলে নিজের স্ত্রীর ব্যাপারে কিছু লিখে যাননি এবং উইলটি তিনি করেছিলেন 1663 সালে, তাই ঐতিহাসিকরা ধরে নিয়েছেন চার্নকের মায়ের মৃত্যু ঘটেছিল 1963 সালে বা তার আগেই। জব চার্নক 1656 সালে ভারতবর্ষে প্রথম পৌঁছান। এরপর আর কখনো তিনি ইংল্যান্ডে ফেরত যাননি। প্রথমে কিছুদিন কাশিমবাজার ও হুগলিতে অবস্থান করেন। হুগলিতে কিছুকাল অবস্থান করার পর জব চার্নক চলে যান পাটনায়। ধীরে ধীরে তিনি ভারতবর্ষীয় আদবকেতায় অভ্যস্ত হয়ে পড়েন। থমাস ডেভিডকে লেখা হেনরি অ্যাল্ডওর্থের এক চিঠি থেকে জানা যায়, হুগলি থেকে পাটনা যাওয়ার পথে জব চার্নক ইংরেজদের মধ্যে সর্বপ্রথম চুল ছোট করে ভারতীয় পোশাক গ্রহণ করেন। সে কারণে তার জাত ভাই ইংরেজরা হাসি ঠাট্টা করলেও বাংলা আর বিহারের মানুষের কাছ থেকে তিনি প্রশংসাই পেয়েছিলেন। ভারতীয় জীবনের একদম শুরু থেকেই চার্নক স্থানীয় জনগোষ্ঠীর রীতিনীতি অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। এমনকি ওই সময়ের দপ্তরিক কাজেও ব্যবহৃত ভাষা ফার্সি শিখে নিয়েছিলেন জব চার্নক। পাটনায় ইংরেজদের কুঠি ছিল লালগঞ্জের পাশে সিংঘ্রিয়ায়, গণ্ডকী নদীর তীরে। 1959 সালের ফেব্রুয়ারি মাসে জব চার্নক পাটনায় অবতরণ করেন এবং পরবর্তী 30 বছর সেখানেই বসবাস করেন। চেম্বারলেন ছিলেন পাটনা কুঠির প্রথম প্রধান। পাটনায় জব চার্নকের দায়িত্ব ছিল 5 বছরের, 1663 সালের 23 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বাংলায় ইংরেজদের কুঠিসমূহের তৎকালীন নবনিযুক্ত প্রধান উইলিয়াম ব্লেকের অনুরোধক্রমে জব চার্নক 1664 সালের সেপ্টেম্বর মাস অবধি থেকে যাওয়ার মনস্থির করেন, কিন্তু সাথে জুড়ে দেন একটি শর্ত, তাকে পাটনা কুঠির প্রধান করতে হবে। অবশেষে তাই হলো। চার্নককে পাটনা কুঠির কুঠিয়ালের দায়িত্ব অর্পণ করা হলো। ক্ষমতার স্বাদ পেয়ে জব চার্নক পুনরায় মত পাল্টেছিলেন, কারণ ইংল্যান্ডে ফেরত না গিয়ে তিনি 1679 সাল পর্যন্ত পরবর্তী 16 বছর একটানা পাটনা কুঠির কুঠি সাহেবের দায়িত্ব পালন করেন। তবে এই দায়িত্বের পেছনে অন্য একটি কারণ থাকতে পারে। ওই সময় অর্থাৎ 1663 সালের দিকে জব চার্নকের পিতা রিচার্ড চার্নক ইংল্যান্ডে পরলোক গমন করেন। একমাত্র ভাই স্টিফেন তখন অজ্ঞাতবাসে, তার খবর কেউ জানে না। তাই হয়তো স্বদেশে ফিরে যাবার কোনো উদ্দেশ্য খুঁজে পাননি জব চার্নক। 1671 সালে জব চার্নকের মাইনে বেড়ে দাঁড়ায় বার্ষিক 40 পাউন্ডে। 1678 সালে ফোর্ট সেন্ট জর্জের পঞ্চম গুরুত্বপূর্ণ পদ গ্রহণের জন্য চার্নককে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। 1679 সালের 12 জুলাই মাদ্রাজ কাউন্সিল জব চার্নককে কাশিমবাজার ফ্যাক্টরির প্রধান হিসেবে স্যার এডওয়ার্ড লিটনটনের স্থলাভিষিক্ত করে। বাংলার রেশম বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল কাশিমবাজার। জব চার্নক এই পদ গ্রহণ করলেও তাৎক্ষণিকভাবে পাটনা ছেড়ে কাশিমবাজারে চলে আসেননি, কারণ তিনি তখন পাটনা কুঠির উৎপাদিত পণ্য নৌকা বোঝাই করা নিয়ে ব্যস্ত ছিলেন। সে সময় হুগলি নদীতে জলদস্যুদের উৎপাত ছিল প্রবল। প্রায়শই কোম্পানির মালপত্র তারা লুট করে নিত। তাই এইসব ঝক্কি শেষ করার পরেই কাশিমবাজার কুঠির দায়িত্ব বুঝে নেওয়ার চিন্তা করেন তিনি। ওই সময় ফোর্ট সেন্ট জর্জের দুর্গ প্রতিনিধি স্যার
স্ট্রেইনস্যাম মাস্টার, যিনি চার্নককে দেরি না করে কাশিমবাজার কুঠিতে তার লোকজন নিয়ে যত শীঘ্র সম্ভব হাজিরা দিতে বলেন। এমনকি পাটনা থেকে আসতে চার্নকের দেরি দেখে তিনি তার পদোন্নতি বাতিলেরও হুমকি দেন। কিন্তু জব চার্নক তাতে কর্ণপাত করেননি, কারণ ততদিনে চার্নক বুঝে গিয়েছিলেন কোম্পানি তার মতো লোকের প্রয়োজন, তাকে কখনো কর্তৃপক্ষ বিতাড়িত করবে না। আসলেই তাই, কারণ চার্নককে অনেকবারই স্থানীয় লোকজনের শক্ত বিরোধিতারও মুখোমুখি হতে হয়েছিল। এছাড়া এত বছরের স্থিতিকালে তিনি স্থানীয়দের মানসিকতা অনেকাংশে বুঝে গিয়েছিলেন। অবশেষে 1681 সালের জানুয়ারি মাসের 18 তারিখ কাশিমবাজার ফ্যাক্টরির দায়িত্ব গ্রহণ করেন জব চার্নক। জব চার্নক শায়েস্তা খানের অনেক শস্যাগার আর লবণের ভাণ্ডার ধ্বংস করেছিলেন। হুগলি নদী পাড়ি দেওয়ার সময় অনেক গ্রাম পুড়িয়ে দিয়েছিলেন বলেও জানা যায়। নদীপথে এগোতে এগোতে চার্নক একসময় সুতানুটি গ্রামে থামেন। হুগলির দক্ষিণ তীর ঘেঁষা এই ছোট গ্রামটিতে তুলার মৌসুমে ছোটোখাটো একটা বাজার গজিয়ে উঠত। চার্নক সুতানুটিতে অল্প কিছুদিন অবস্থান করে হিজিলির দিকে অগ্রসর হন। এই সময় তাকে প্রায় 12,000 সৈন্যের শক্তিশালী মুঘল বাহিনীর কাছে নাস্তানাবুদ হতে হয়। কিন্তু যখন ইউরোপ থেকে সম্পূর্ণ আনকরা 70 জন সৈন্যের রিইনফোর্সমেন্ট পাঠানো হয়, তখন পরিস্থিতি পাল্টে যায়। নতুন সেনাবাহিনী পেয়ে দুঃসাহসী জব চার্নক একটি চাল চাললেন। তিনি ট্রাম্পেট, ড্রাম, নিশান, জয়ধ্বনি ইত্যাদি সহযোগে এমন পরিস্থিতি করে তুললেন, তাতে মুঘল সৈনিকরা খানিকটা ভয় পেয়ে গেল। তারা ভাবল চার্নকের সেনাবাহিনী মাত্রাতিরিক্ত শক্তিশালী, তাই আর আক্রমণ করার সাহস পেল না। মুঘল সেনাপতি সম্পূর্ণভাবে ধোঁকা খেয়ে যান। তিনি পিছু হটার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, জব চার্নকের সত্যের প্রতি বশ্যতা স্বীকার করে মুঘল সেনাপতি 1687 সালের 4 জুন সাময়িক যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইংরেজ শিবিরে পতাকা প্রেরণ করেন। অর্থাৎ অতি অল্প সৈন্য থাকা সত্ত্বেও শুধু স্বীয় দূরদর্শিতা আর বুদ্ধি বলে জব চার্নক শক্তিশালী মুঘল সেনাবাহিনীকে পরাস্ত করেন। ইংরেজ কূটনীতির কাছে প্রথমবারের মতো পরাজিত হয় ভারতীয় কূটনীতি। ইংরেজ আর মুঘলদের এই দ্বন্দ্বের ফলে দিল্লির কোষাগারে রাজস্ব কমে আসছিল, কারণ এই অঞ্চল থেকে বাণিজ্যিক রাজস্ব সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। তখন সম্রাট আওরঙ্গজেব বাংলার সুবেদার শায়েস্তা খানকে আদেশ করেন এই ঝামেলার নিষ্পত্তি করতে, মানে যুদ্ধ বন্ধ করতে। অবশেষে ইংরেজ বাহিনীকে সসম্মানে যুদ্ধক্ষেত্র ত্যাগ করার অনুমতি দেওয়া হয়। এমনকি উলবেরিয়ায় তাদেরকে ডক এবং অস্ত্রাগার প্রতিষ্ঠারও অনুমতি দেওয়া হয়। কিন্তু জব চার্নক উলবেরিয়া ত্যাগ করে তার সবগুলো জাহাজ নিয়ে পুনরায় সুতানুটিতে ফেরত যাবার মনস্থির করেন। 1687 সালের সেপ্টেম্বর মাসে জব চার্নক সুতানুটি পৌঁছান। অবশ্য এই সময় তিনি সুতানুটিতে একেবারে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারেননি, কারণ ইংরেজ কর্তৃপক্ষের ইচ্ছে ছিল হুগলি সংলগ্ন অঞ্চলের বদলে চট্টগ্রাম তাদের স্থায়ী আস্থানা গড়তে। সেই উদ্দেশ্যে ক্যাপ্টেন উইলিয়াম হিথকে পাঠানো হয় চার্নক বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য। ক্যাপ্টেন উইলিয়াম হিথ ছিলেন একজন উগ্র স্বভাবের, খামখেয়ালি, ক্ষীণবুদ্ধি, অস্থিরচিত্ত তরুণ সেনাপতি। তিনি সুতানুটিতে এসেই সব কিছু গুটিয়ে নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাত্রার আয়োজনের আদেশ করেন। এমনকি তিনি চার্নকের কোনো উপদেশ বা অনুরোধ কানেই তোলেননি। 1688 29 নভেম্বর দলটি বিলাসুর পৌঁছে তা দখল করে নেয়। এরপর ক্যাপ্টেন চট্টগ্রামের দিকে পাল তুলে দেন, কিন্তু অবশেষে স্থানীয় রাজার শক্ত বিরোধিতার কারণে চট্টগ্রামে ইংরেজ কলোনি গড়ে তোলা সম্ভবপর হয়নি। 1690 সালের 24 আগস্ট রবিবার 30 জনের দলটি পুনরায় সুতানুটিতে পদার্পণ করে। জব চার্নক কেন বেছে নিলেন সুতানুটিকে? সুতানুটিতে সামরিক কৌশলগত যেসব সুবিধা ছিল তার মধ্যে অন্যতম ছিল এখানে জাহাজের নোঙর করা বেশ সুবিধাজনক, আর পাশাপাশি সমুদ্রগামী জাহাজসমূহ সরাসরি সুতানুটিতে পৌঁছতে পারত। চার্নক এসব সুবিধা স্পষ্ট দেখতে পেয়েছিলেন। C.R. উইলসন তার আর্লি অ্যানালস অব দ্য ইংলিশ ইন বেঙ্গল গ্রন্থে উল্লেখ করেছেন সুতানুটি সামরিক কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ স্থানে ছিল। এখানে শুধু একদিক থেকে পৌঁছানো যেত। সুতানুটিতে আক্রমণ চালানোর জন্য মুঘল সেনাবাহিনীকে নদী পার হয়ে আবার উত্তর দিক থেকে মার্চ করে এগোতে হতো, কিন্তু এই কাজটিও খুব একটা সহজসাধ্য ছিল না, কারণ নদীপথে তখন ইংরেজদের জাহাজ নিয়মিত টহল দিত। নদী পার হলেও হাঁটা পথে যে কোনো সময় ইংরেজ বাহিনী মুঘল বাহিনীর ওপর আকস্মিক চড়াও হয়ে মূল শিবির থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারত। অর্থাৎ সুতানুটি হয়ে উঠেছিল এক দুর্ভেদ্য দুর্গ। জব চার্নক বিয়ে করেছিলেন এক ভারতীয় নারীকে। অবশ্য এই নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। বলা হয় তার দেশীয় রমণী বিয়ের ঘটনাটি বেশ রংচঙে। তারপরেও সবচেয়ে প্রচলিত যে ধারণা ছিল তা হলো পাটনায় থাকাকালীন 1678 সালের কোনো একদিন জব চার্নক নদীর তীর ধরে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন জমকালো পোশাকে সজ্জিত এক অনিন্দ্য সুন্দরী তরুণীকে সতীদাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিধবার রূপে মুগ্ধ হয়ে জব চার্নক তার সাথে থাকা সেপাহীদের আদেশ দিলেন ওই হতভাগিনীকে রক্ষা করার জন্য। পরে জব চার্নক বিধবাকে নিজ গৃহে নিয়ে যান।
এই ঘটনার আরেকটি পরিবর্তিত রূপ হচ্ছে, জবচার্নক স্বতঃপ্রণোদিত হয়ে একটি সতীদাহ প্রথা দেখতে যান, কিন্তু পরে মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে উদ্ধার করে নিজের আবাসে নিয়ে আসেন। সেই তরুণীকেই পরবর্তীতে জবচার্নক বিয়ে করেন এবং নতুন নাম দেন মারিয়া। ওই সময় কোম্পানির লোকজন ভারতবর্ষে তাদের স্ত্রীদের আনতে পারতেন না, কারণ 6 মাসের দীর্ঘ সমুদ্রযাত্রা ইংরেজ রমণীদের সহ্য হতো না। প্রথম দিকে যেসব ইংরেজ পুরুষ স্থানীয় নারীদের বিয়ে করেছিলেন, জবচার্নক ছিলেন তাদের মধ্যে অন্যতম। চার্নক দম্পতির ঘরে 4 সন্তানের জন্ম হয়। তাদের সবাই ইংরেজ স্বামী গ্রহণ করেছিলেন, কারণ নেটিভ রমণী হওয়া সত্ত্বেও ইংল্যান্ড বা ইন্ডিয়া সব জায়গাতেই চার্নকের এ দেশীয় স্ত্রী ইংরেজ সম্প্রদায়েরই যথেষ্ট সম্মান এবং প্রশংসা লাভ করেছিল। চার্নক নিজেও তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতেন। তিনি স্ত্রীর প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে নিজ ধর্ম ত্যাগ করে স্ত্রীর ধর্ম গ্রহণ করে তিনি অখ্রিস্টান হয়ে যান। অবশ্য একটি ব্যাপারে চার্নক খ্রিস্টান রীতি বজায় রেখেছিলেন। 1692 সালে স্ত্রীর মৃত্যুর পর তিনি স্ত্রীকে হিন্দু রীতি অনুযায়ী না পুড়িয়ে কবরস্থ করেন। সমাধির ওপরে তিনি একটি সমাধিসৌধ স্থাপন করেন। প্রতি বছর স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধির সামনে স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেন। জবচার্নক মৃত্যুবরণ করেছিলেন 1693 সালের 10ই জানুয়ারি কলকাতায় সেন্ট জর্জ কবরস্থানের উত্তর দিকের দেওয়ালের পাশে তার স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। তার মৃত্যুর বছর 4 পরে জামাতা চার্লস আয়ার তার সমাধির ওপর একটি বড়সড় অষ্টভুজাকার 4টি খাড়া স্মৃতিফলক বিশিষ্ট সমাধিসৌধ নির্মাণ করান। জবচার্নকের স্মৃতি নিয়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছে ইট আর কালো পাথরের তৈরি সেই সমাধিসৌধ। জবচার্নক কলকাতার প্রতিষ্ঠা কিনা তা নিয়ে কিছুটা বিতর্ক আছে, কারণ চার্নক সুতানুটিতে পদধূলি দেওয়ার অনেক আগে থেকেই, কমপক্ষে 60 বছর পূর্ব থেকেই সেখানে আর্মেনীয় বণিকদের বসতি ছিল। তাই কলকাতা শহর প্রতিষ্ঠার গৌরব তারাও দাবি করে। কোনো ইংরেজ ইতিহাসবেত্তা এই দাবি সমর্থন করেন, কিন্তু কি প্রমাণ রয়েছে এই দাবির? কলকাতার আর্মেনিয়ান গোরস্থানের একটি কবরের নাম ফলকে লেখা তারিখ এই দাবির মূল প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ওই নাম ফলকের তারিখটি ছিল 1630 সালের 11ই জুলাই। সুতরাং এই নাম ফলকটি প্রমাণ করে দেয় যে জবচার্নক সুতানুটিতে পৌঁছানোর প্রায় অর্ধশত বছর আগে থেকেই সেখানে আর্মেনীয়দের ছোটোখাটো এক ব্যবসায়িক উপনিবেশ ছিল। কিন্তু তাতে করে এটা অবশ্য প্রমাণিত হয় না যে আর্মেনীয় বণিকরা কলকাতার প্রতিষ্ঠাতা। আর তাছাড়া জবচার্নকই সর্বপ্রথম কলকাতা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সুতানুটিতে তার বসতি স্থাপনকে কেন্দ্র করেই ধীরে ধীরে ওই অঞ্চল বিকশিত হতে থাকে, যার পরিণাম কলকাতা নগরীর রূপান্তর। এছাড়া 2003 সালে কলকাতা হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল জবচার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নন, কারণ শহরটির প্রতিষ্ঠাতা হিসেবে কোনো ব্যক্তির নাম বলা যায় না। হাইকোর্ট এই যুক্তি দেখায় যে চার্নক সুতানুটিতে পৌঁছানোর আগে থেকেই সেখানে মানব বসতি বিদ্যমান ছিল, সুতরাং জবচার্নক এককভাবে কলকাতার স্থপতি নন। চার্নক যদি সেদিন কলকাতা শহরের ভিত্তি স্থাপন না করতেন, তাহলে হয়তো ইংরেজরা এই উপমহাদেশে 200 বছর রাজত্ব করতে পারত না। কারণ যেখানে ইংরেজদের মূল কর্তৃত্ব ছিল কলকাতা বা তৎসংলগ্ন অঞ্চল, তখন চট্টগ্রামের মতো দূরবর্তী স্থানে রাজধানী প্রতিষ্ঠা করলে খুব একটা শক্তিশালী হয়ে ওঠা সহজ হতো না। ঐতিহাসিকদের কাছ থেকে ঠিক যতটা মনোযোগ পাওয়ার কথা ছিল জবচার্নকে, ততটা কিন্তু তিনি পাননি। তাকে নিয়ে তথ্যের চেয়ে মিথের পরিমাণই বেশি ছড়িয়েছে। হিন্দু রমণী বিয়ে করার কারণে তার প্রতি ওই সময় অনেক সহকর্মীও ক্ষুব্ধ ছিলেন, ফলে তাদের লেখাতেও জবচার্নকের নেতিবাচক উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু তারপরেও পরিশেষে সব ইতিহাস নির্মোহভাবে বিশ্লেষণ করার পর এটা বলতে কোনো দ্বিধা নেই, জবচার্নকের কাছে কলকাতা নগরী চিরকাল কৃতজ্ঞই থাকবে। জবচার্নক বাংলা তথা ভারতের ইতিহাসের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। কলকাতা নগরীর গোড়াপত্তনের সঙ্গে যার নাম জড়িয়ে আছে তর্কে বা বিতর্কে হলেও। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার ইতিহাসের এক অন্যতম ব্যক্তিত্ব ইংরেজ বণিক জবচার্নকের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।